আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গত রাত থেকে ঢল নেমেছে জনতার। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 7 দফা দাবিতে জামাত ইসলামীর জাতীয় সমাবেশ শুরুর অনেক আগেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন জামাত শিবিরের নেতাকর্মীরা। এরই মধ্যে সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন করেছে জামাত ইসলামী। দলের শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সমাবেশে উপস্থিত থাকবেন বলেও জানিয়েছে জামাত। সমাবেশ থেকে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, জুলাই গণহত্যা সহ সব গণহত্যার দৃশ্যমান বিচার, মৌলিক সংস্কার নিশ্চিত করা সহ 7 দফা দাবি জানাবে জামাত ইসলামী। দর্শক, এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। নূর, সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাগম কেমন দেখছেন? জামায়াত ইসলামীর আহ্বানে 7 দফা জাতীয় সমাবেশটির যে মূল আনুষ্ঠানিকতা সেটি 2টা থেকে শুরু হবে এবং তখনই জামায়াত ইসলামীর আমির সহ শীর্ষ নেতারা যেই মঞ্চটি আমার পেছনে রয়েছে সেই মঞ্চে উপস্থিত হবেন এবং তাদের যে আসন দর্শক, সোহরাওয়ার্দী উদ্যান থেকে জানছিলাম জামাতের সমাবেশের খবর। এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামের জাতীয় সমাবেশ স্থলের বাইরে আছেন আমাদের সহকর্মী নাহিদ প্রিন্স। সরাসরি যাচ্ছি তার কাছে। নাহিদ, সমাবেশে নেতা কর্মীরা তো আসতে শুরু করেছেন, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন আপনি? সেখানকার পরিস্থিতি যদি বলি যে এটি একটি নতুন মাইলফলক তৈরি করেছে, কারণ সকাল থেকে জোয়ারের মতো জামাত ইসলামের নেতাকর্মীরা কিন্তু ঢাকায় ঢুকেছে। তারা সেই মুখে হাসি এবং তাদের যে ব্যানার ফেস্টুন সব কিছু তারা মুক্তভাবে তারা উড়াচ্ছে এবং সেই হাতে নিয়ে তারা দলে দলে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে তারা যাচ্ছেন। কারণ দীর্ঘ 17 বছর ধরে কিন্তু এভাবে তারা কখনোই রাস্তায় তারা বের হতে পারেননি। সভা সমাবেশ তাদের পুরোপুরি নিষিদ্ধ ছিল, তাদের সে ব্যানার ফেস্টুন ভেঙে ফেলা হতো। তো আজকে যদি দেখায় যে সবার হাতেই কিন্তু ব্যানার ফেস্টুন রয়েছে, পেছনে যদি দেখায় তারা মুখে হাসি নিয়ে তারা ঢাকায় ছুটে এসেছেন, তারা স্লোগান দিচ্ছেন, তাদের রাজনৈতিক স্লোগান। কারণ এই স্লোগান তারা দীর্ঘ 17 বছর তারা দিতে পারেনি, কারণ তাদের রাজনৈতিক পুরোপুরি নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছিল। তারা পথে পথে তারা বাধা পেতেন, সেই বাধা উপেক্ষা করে আছে কিন্তু সারা দেশ থেকে সেই মানুষজন এসেছেন। আমরা এখন আছি বাংলা মোটরে। যদি বলি যে কারওয়ান বাজার থেকে যে সেই শাহবাগের সড়কটি রয়েছে, পুরো সড়ক জুড়ে মানুষ হেঁটে কিন্তু সমাবেশ স্থলে তারা যাচ্ছেন। তারা বলছেন যে গাড়ি নিয়ে সেই সমাবেশ স্থলে কিন্তু তারা যেতে পারছেন না, কারণ এত মানুষের ভিড় এবং চাপ, সেই চাপ উপেক্ষা করে কিন্তু মানুষজন ছুটে আসছেন। নেতাকর্মীরা তারা সবাই তাদের নিজ নিজ স্লোগান দিচ্ছেন, তাদের ব্যানারে তারা এসেছেন, দূর দূরান্ত থেকে মানুষজন এসেছেন। তারা বলছেন যে আজকে লাখো যে মানুষের যে তাদের ভিড়, সেই তাদের যে নেতাকর্মীদের ঢল, সেই ঢল নতুন রাজনৈতিক বন্দোবস্তকে একটি নতুন রূপে তারা ফিরে পেতে চান এবং তারা চাচ্ছেন যে সেই নিষ্ক্রিয়তা ভেঙে আজকে সক্রিয় রাজনৈতিক যে লেভেল তৈরি করা, সেই লেভেলে তারা ফিরে পেতে চান। তারা বলছিলেন যে 7 দফা দাবি তাদের রয়েছে এই আজকে সমাবেশকে কেন্দ্র করে, সেই 7 দফা পুরোপুরি বাস্তবায়নের মাধ্যমে যেন আগামীর রাজনৈতিক একটি পরিপূর্ণ ভাবে গঠন করা হয় এবং দেশ যেন সুন্দর সুশৃঙ্খলভাবে চলতে পারে, সবকিছু তারা বলছিলেন। এছাড়া যদি দেখায় যে জোয়ার সৃষ্টি হয়েছে পুরো ঢাকা জুড়ে, মানুষের যে উল্লাস উদযাপন। কারণ প্রতিবার যদি দেখা যায় যে যখনই জামাত ইসলাম রাজপথে নামতো তখনই কিন্তু পুলিশের বাধা, তাদের ব্যানার ফেস্টুন এগুলো ভেঙে ফেলা হতো, কারণ তাদেরকে কখনোই ঠিকভাবে দাঁড়াতে দেওয়া হতো না। সেই উপেক্ষা করে আজকে যে মানুষের ঢল, তারা বলছেন যে এটি নতুন রাজনৈতিক বন্দোবস্তকে নতুন করে পুনরায় ফিরবে। এটি ছিল আমার কাছে রাজধানীর বাংলা মোটর থেকে সর্বশেষ। ইফতেখার। দর্শক, জানছিলাম জামাতের জাতীয় সমাবেশের খবর।
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে ঘিরে সংঘর্ষের পর জারি করা কারফিউ আজ সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল করায় জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে। ১৪ ঘণ্টা কারফিউ শিথিল থাকায় সকালে খুলেছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান, বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে প্রাণচাঞ্চল্য। এই ঘটনায় গোপালগঞ্জ, কোটালীপাড়া, কাশিয়ানী থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৬০০ জনকে আসামি করে পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ১৬৭ জনকে। জেলার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। জুলাইয়ের রক্তমাখা বারুদ দিনে দিনে দেনার দায় শোধের যেন মহামন্ত্র হয়ে উঠেছিল আন্দোলনের তীব্র প্রতিরোধে। ১৯ জুলাই বিএনপি নেতাদের গ্রেফতার আর বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের চলমান আন্দোলন রাজধানীর রাজপথকে উত্তপ্ত করে তুলেছে কয়েক গুণ। ১৯ জুলাই সন্ধ্যায় স্বৈরাচার সরকার জারি করে কারফিউ। স্পেন সফর বাতিল করে তৎকালীন সরকার প্রধান। কারফিউর মধ্যেও আন্দোলনের ভিন্ন ছক আঁকে ছাত্র জনতা। ইফতেখার রেজার রিপোর্ট। ২০২৪-এর ১৯ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন দমনের বিভৎসতা ও হত্যার প্রতিবাদে সেদিন জুমার নামাজের পর ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল করে ছাত্র জনতা। তবে নির্ধারিত সমাবেশ করতে পারেনি বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে প্রেস ক্লাব থেকে গ্রেপ্তার করে পুলিশ। জুমার নামাজের পর বিএনপি কাকরাইলে মিছিল বের করলে সংঘর্ষ বাধে পুলিশের সঙ্গে। সেগুনবাগিচা থেকে আরেকটি মিছিল এগিয়ে এলে শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ। এর আগে ১৮ জুলাই রামপুরা বিটিভি স্টেশনে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। সেতু ভবন, দুর্যোগ ভবনেও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। জুলাইয়ে সেই বিভীষিকাময় অভিজ্ঞতার কথা তুলে ধরেন যোদ্ধারা। যাত্রাবাড়ি থানার অপোজিটে আপনার একটা আবাসিক হোটেল আছে, সেই বিল্ডিংয়ে আমি আটকা পড়েছিলাম। বিল্ডিংয়ের একজনের সহায়তা যখন বের হচ্ছিলাম, সেই সিঁড়িতে 3টা লাশ পড়েছিল তো, এবং ওই লাশের যে রক্ত, সেই রক্তে যে মাদ্রাসা শিক্ষার্থীটি ও পা পিছলে 3-4 সিঁড়ি পড়ে গিয়েছে। আমরা ট্রমাটাইজ ছিলাম যে কি আমাদের চোখের সামনে দিয়ে গিয়েছে। সরকার নির্দেশনা জারি করেছে প্রত্যেকটা গার্ডিয়ানের প্রতি, তারা যেন সন্তানের নিরাপত্তা দেয়। সন্তান যদি বাসা থেকে বের হয়, তার সাথে যদি কোনো কিছু ঘটে, সেটার দায় দায়িত্ব সরকার নেবে না। এভাবে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করছিল। স্টুডেন্টরা পরিবারের চাইতে পরিবার এবং রাষ্ট্র দুটার মাঝখানে কিন্তু রাষ্ট্রকেই সেদিন এরা বেছে নিয়েছিল। ১৯ জুলাই ইন্টারনেটবিহীন হয়ে পড়লে আন্দোলনকারীদের সাথে কর্মীদের যোগাযোগে সৃষ্টি হয় সংকট। তবে ছিল অফলাইনে যোগাযোগ। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের তৎকালীন সেক্রেটারি ফরহাদ আব্দুল কাদেরকে এই অফলাইনে ফোন দিয়ে এই 9 দফাগুলো পড়ে শোনায় এবং এটা ফাইনালাইজ করার পরে এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় এই 9 দফাগুলো মিডিয়ায় পৌঁছে দেওয়া। সকল মিডিয়া হাউসগুলোতে আমার নাম্বার থেকে এবং সকল সাংবাদিকদের কাছে আমি মেসেজ করে পাঠিয়েছি। এবং 19 তারিখের মাধ্যমে বলতে গেলে আমাদের এই যে ছাত্র আন্দোলন, সেটা এই অঞ্চলে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় অঞ্চলে বন্ধ হয়ে যায়, কিন্তু যাত্রাবাড়ি, মোহাম্মদপুর অঞ্চলে আন্দোলন চলতে থাকে। 25 তারিখ থেকে আমরা আবার শুরু করতে পেরেছিলাম। সবার সম্মিলিত প্রচেষ্টা আর শহীদদের রক্তদানে এই লাল জুলাইয়ে রচিত হয় মুক্তির সনদ। ব্লাডশেড ইন বাংলাদেশ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী ২০২৪-এর শুধুমাত্র ১৯ জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন প্রায় ১৪৮ জন, আর পুরো অভ্যুত্থান জুড়ে শহীদ হয়েছেন প্রায় ১৫০০-এর বেশি ছাত্র জনতা। ১৮ জুলাই ইন্টারনেট বন্ধের পর ১৯ জুলাই যেন আরও বেশি বেগবান হয় ছাত্র জনতার এই আন্দোলন। সেই আন্দোলন ধাপে ধাপে রূপ নেয় গণ অভ্যুত্থানে। তবে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকলেও গণ অভ্যুত্থান প্রশ্নে সকলের মধ্যে থাকবে ঐক্য ও রাজনৈতিক শিষ্টাচার, এমন প্রত্যাশা সকলের। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ক্রিকেট বয়সের কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে সরে দাঁড়াচ্ছেন রজার বিনি। তার স্থলাভিষিক্ত হতে পারেন রাজীব শুক্লা। ২০২২ সালের অক্টোবরে সৌরভ গাঙ্গুলি দায়িত্ব ছাড়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআই সভাপতি নির্বাচিত হয়েছিলেন রজার বিনি। তার পদত্যাগ করার পর ভারপ্রাপ্ত সভাপতি হতে পারেন রাজীব শুক্লা। আগামী সেপ্টেম্বরে বিসিসিআইয়ের বাৎসরিক সভায় নতুন বোর্ড সভাপতির নির্বাচন হওয়ার কথা রয়েছে। গঠনতন্ত্র অনুসারে বিসিসিআই সভাপতির মেয়াদ 3 বছর। পুরো মেয়াদ পার হওয়ার আগেই বিনিকে দায়িত্ব ছাড়তে হচ্ছে বয়সের কারণে। বিসিসিআইয়ের গঠনতন্ত্রে কোনো ব্যক্তির 70 বছরের বেশি বয়সে দায়িত্ব পালন করার সুযোগ নেই। আজ 19 জুলাই 70-এ পা রাখবেন বিনি।
সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbt.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।